আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইরানের একদিনের হামলা ঠেকাতে $40 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লেভিট। ভারতের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান, উত্তপ্ত ভারতের সংসদ। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজও নেই, জানালো ইরান। কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইরানের একদিনের হামলা ঠেকাতে $40 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের জর্ডানে হামলার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে মার্কিন সামরিক বাহিনী ইরানের একদিনের হামলা প্রতিহত করতে $40 লাখ মূল্যের 50টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তখন জর্ডানের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলা এবং মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়ে একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী 5 দিনের মধ্যে জর্ডানে থাকা মার্কিন বাহিনীর 3টি ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইরান। একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। ইরান এমন কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো মাঝ আকাশে হঠাৎ গতিপথ পরিবর্তন করতে সক্ষম। ফলে এসব হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনীকে বিপুল সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী শুধু একদিনেই মার্কিন সামরিক বাহিনী ইরানি হামলা ঠেকাতে প্রায় $40 লাখ মূল্যের 50টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার 5ম দিন 17 জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এতে 3 মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়। পরে পেন্টাগনের কর্মকর্তারা জানান, ওই সপ্তাহের হামলায় আরও কয়েক ডজন মার্কিন সেনা আহত হয় এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ বন্ধ ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরের নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজাই। তিনি বলেন, ইরানের উপর একটি অবৈধ যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ সময় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তেহরানে চীনের রাষ্ট্রদূত জেং পিওর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন রেজাই। তিনি বলেন, কয়েক দশক ধরে ইরান এবং চীনের মধ্যে গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি রয়েছে এবং উভয় দেশই সাংহাই সহযোগিতা সংস্থার ব্রিক্সের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটের সদস্য। তার মতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তারের জন্য একটি বড় সুযোগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজান যুদ্ধ এর সময় ইরানের বিরুদ্ধে উত্থাপিত একটি প্রস্তাবে চীনের সমর্থন না দেওয়ায় সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন রেজাই। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসান ঘটাতে হবে, ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়াও ইরানের কিছু শর্ত রয়েছে যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রেজাই আরও বলেন, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো পথ নিয়ে চুক্তি হলে সেটি প্রণালীর অবরোধের বিষয় থেকে আলাদা থাকে। দুটি বিষয়কে এক করে দেখা যাবে না। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ইরান এবং চীনকে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলার বিরোধিতা করে চীন। চীন ইরানের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বলে জানান জং পেও। তার মতে ইরানের শক্তির পাশাপাশি বিচক্ষণতা ও প্রজ্ঞাও রয়েছে এবং দেশটির বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিকে চীন সবসময় স্বাগত জানায়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লেভিট। পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্ট মাসের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত মে মাসে ভিভিয়ানা নামে দ্বিতীয় কন্যা সন্তানের মা হন
27 বছরই ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময় তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত পদে কাজ করার কারণে তিনি তার 2 ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারছেন না। মূলত সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির এবং মাগা আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন। ভারতের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান, উত্তপ্ত ভারতের সংসদ। চাকুরির পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করায় রাঁচি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দফার আলোচনা হলেও এখনও সংকটের সমাধান হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের কাছে 2টি প্রধান দাবি জানিয়েছেন। তাদের প্রথম দাবি 2024 সালের জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করা, দ্বিতীয়ত জেপিএসসি এবং জেএসএসসি আয়োজিত বিতর্কিত পরীক্ষাগুলোতে কথিত অনিয়মের বিষয়ে পিআইবি তদন্ত করা। শিক্ষার্থীরা শুরু থেকে জানিয়ে আসছেন, তাদের আন্দোলনের সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পর্ক নেই। আন্দোলনকারী ছাত্রনেতা পীযূষ বলেন, তাদের দাবির প্রতি সমর্থন জানানো যে কাউকে তারা স্বাগত জানাবেন, তবে কোনো রাজনৈতিক সংগঠনকে দলগতভাবে সমর্থন করছেন না। পরবর্তী কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীদের কোর গ্রুপ বৈঠক করা হয়। তাদের অবস্থান, দাবিগুলো নিয়ে তারা সরকারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করতে চান। এর আগে সোমবার গভীর রাতে কোনো প্রোটোকল বা নিরাপত্তা ছাড়াই রাঁচির সদর হাসপাতালে যান ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারি। সেখানে তিনি আহত শিক্ষার্থী দেবেন্দ্রনাথ মাহাত সহ অন্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন। অন্যদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে ভিডিও কলে দেবেন্দ্রনাথের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানান এবং পুলিশের বল প্রয়োগের নিন্দা করেন। ঝাড়খণ্ডের এই পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের সংসদেও। সংসদের মকর দ্বারের সামনে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায় দুপক্ষকে। এক পক্ষ রাহুল গান্ধী ক্ষমা চান স্লোগান দিলে অন্য পক্ষ থেকে ওঠে অমিত শাহর ক্ষমা চান স্লোগান।